আসসালামু আলাইকুম। বড় বড় বাক্য বোঝার আসরের আজকের 4 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ কভার করতে যাচ্ছি, কারণ আমরা প্রায়ই দেখি যে রিডিং প্যাসেজে অনেক বড় বড় বাক্য হয়, বিশেষ করে যে বাক্যগুলোর লেন্থ হয় 2 থেকে 3 বা 4 লাইনের মতো। সেখানে অনেকগুলো ভার্ব থাকে। আমি ওই ভার্বগুলোকে বলি যে বেওয়ারিশ ভার্ব, মানে ওদের কোনো ওয়ারিশ থাকে না। হঠাৎ করে একটা ভার্ব চলে আসে, কিন্তু সেই ভার্বের কোনো সাবজেক্ট সাধারণ যে রিডাররা আছে তারা খুঁজে পায় না, আর শুধুমাত্র একটা ভার্বের সাবজেক্ট খুঁজে না পাওয়ার কারণে গোটা ব্যাপারটা তাদের কাছে একদম অসম্পূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এবং বাক্যের কোনো মিনিং তারা খুব স্বাচ্ছন্দ্যে তুলতে পারে না। তো এই জন্য যে কাজটা করতে হবে, আমরা যখনই কোনো ভার্ব পাবো তখনই সেই ভার্বের সাবজেক্টকে সেটা আমাদের জেনে নিতে হবে। সাধারণত ছোট যে বাক্যগুলো থাকে সেখানে আমাদের কোনো প্রবলেম হয় না, একটা ভার্ব তার আগের ওয়ার্ড বা তার একটু আগেই সাবজেক্টটা দেয়া থাকে। কিন্তু বড় বাক্যের মধ্যে এই প্রবলেমটা অনেক বেশি হয়, বিশেষ করে দ্বিতীয় ভার্ব যখন আসে তখন সেই প্রবলেম হয়, সে কিন্তু কোনো সাবজেক্ট নিয়ে আসে না। তো এরকম প্রবলেমগুলো যদি আমরা সলভ করি তাহলে আজকের পর থেকেই আমাদের রিডিংটা অনেকটা সহজ হয়ে আসবে। অ্যাটলিস্ট এ ধরনের ব্যাপারে আমাদের আর কোনো ঝামেলা হবে না। তো এই বিষয়গুলোকে সলভ করার জন্য আমি মোট 2টা কৌশল অবলম্বন করি। আজকে এই 4 নম্বর ক্লাসটিতে প্রথম কৌশল আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এবং পরবর্তী ক্লাসে আমি দ্বিতীয় কৌশলটিও আপনাদেরকে শেখাবো। তো আজকের যে কৌশলটা সেটা খুবই স্বাভাবিক, জাস্ট একটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি। আপনি যদি বাক্যের মধ্যে অ্যান্ড বাট, খুব বেশি 2টা পাবেন, অ্যান্ড বাট তারপরে সো, কোনো কমা অথবা হাইফেন পান, তারপরেই যদি কোনো ভার্ব চলে আসে আপনাকে ধরে নিতে হবে সেই বাক্যের সাবজেক্ট হচ্ছে আগের বাক্যাংশের সাবজেক্ট। যে আল্লাহ ক্যান হেল্প আস বাট উইল নট হেল্প আস আনটিল উই ট্রাই। বাট যদি আসে এবং পরে যদি ভার্ব আসে তাহলে তার সাবজেক্ট হচ্ছে আগের বাক্যাংশের সাবজেক্ট। তো আল্লাহ ক্যান হেল্প আস, এখানে সাবজেক্ট হচ্ছে আল্লাহ, তাহলে আল্লাহ ক্যান হেল্প আস বাট আল্লাহ উইল নট হেল্প আস আনটিল উই ট্রাই। সো এই ক্লাসটা আপনার আসলে কতটুকু কাজে লাগবে কিংবা এই ক্লাসের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা তা বোঝার জন্য আগে আপনাকে 2টি বাক্য দেখাচ্ছি। আপনি যদি এই 2টি বাক্যের ট্রান্সলেশন করতে পারেন বা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে এই ক্লাসটি আপনি স্কিপ করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার কষ্ট হচ্ছে এই বাক্যগুলো বুঝতে, তাহলে এই ক্লাসটি আপনার জন্য। এই বাক্যটা একটু আমরা যদি খেয়াল করি, দ্য নক অন এফেক্ট অফ দিস স্ক্রুটিনি হ্যাজ বিন to make the governance of companies in general an issue of intense public debate. অনেক বড় একটা বাক্যাংশ, আর বাক্য তো শেষ হয় নাই, বাক্য আরো পরে শেষ হবে। তো যাই হোক, আমরা এতটুকু পর্যন্ত একটু দেখি যে নক অন এফেক্ট। নক অন এফেক্ট মানে কি? ধরে নেন খারাপ প্রভাব, শেষ। ওকে, অফ দিস স্ক্রুটিনি, এই স্ক্রুটিনি করার। স্ক্রুটিনি মানে হচ্ছে প্রচন্ড পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করার, অর্থাৎ কোনো জিনিসকে যদি আমরা খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলে দেই তার কিন্তু একটা খারাপ প্রভাব থাকে। তাহলে এই যে অধিক পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করার খারাপ প্রভাবটা হ্যাজ বিন টু মেক, যে জিনিসটা করিয়েছে, কাকে করিয়েছে? দ্য গভর্নেন্স অফ কোম্পানি, কোম্পানির প্রশাসনকে। ওকে, কি করিয়েছে, কি বানিয়েছে, কি তৈরি করেছে? সেটা হচ্ছে ইন জেনারেল অ্যান ইস্যু অফ ইন্টেন্স পাবলিক ডিবেট। অর্থাৎ পাবলিক ডিবেট মানে মানুষের আলোচনা সমালোচনার একটা বিষয়বস্তুতে বা ইস্যুতে পরিণত করেছে কোম্পানির গভর্নেন্স বা কোম্পানি পরিচালনা পরিষদকে। সে সিম্পলি চিন্তা করুন যে একটা কোম্পানি কিভাবে চলে সেটা নিয়ে সাধারণ মানুষ চিন্তা ভাবনা করে না, তাদের গভর্নেন্সের বা পরিচালনা পরিষদের কি করা উচিত না করা উচিত এটা নিয়ে কোনো ডিবেট সাধারণ মানুষের মধ্যে হয় না। কিন্তু এই জিনিসটাকে নিয়ে এটার প্রেক্ষাপট না বুঝতে প্রবলেম হবে। এই প্যাসেজটা লেখা হয়েছে যে 2008 সালের দিকে একটা অর্থনৈতিক মন্দা দেখা দেয়, তখন অনেকগুলো কোম্পানি ফেল করে। তখন এই যে কোম্পানি কেন ফেল করছে তাকে নিয়ে প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা হয়। এই পরীক্ষা নিরীক্ষাটা কি করে, যে কোম্পানির গভর্নেন্সটা কেমনে চলবে, কিভাবে চলবে, সেই জিনিসটাকে একটা পাবলিক ডিবেটের ইস্যু হিসেবে তৈরি করেছে। এখন কোন জিনিসটা এই কাজ করিয়েছে? নক অন ইফেক্ট। কিসের নক অন ইফেক্ট? এই যে বেশি পরিমাণে পরীক্ষা করার। আচ্ছা, এখন অ্যান্ড হ্যাজ সিগনিফিক্যান্টলি ইনক্রিজ, আমি যদি এইভাবে বলি যে আই হ্যাভ সিগনিফিক্যান্টলি ইনক্রিজড, তার মানে আমি ইনক্রিজড করেছি, আমি বৃদ্ধি করেছি। তাহলে হ্যাজ সিগনিফিক্যান্টলি ইনক্রিজড তার মানে কোনো কিছু খুব বেশি পরিমাণে বৃদ্ধি করেছিল।
দ্য প্রেশার বৃদ্ধি করেছিল। এখন দেখুন অ্যান্ড হ্যাজ সিগনিফিক্যান্টলি ইনক্রিজ, এই যে ভার্ব তার সাবজেক্টকে আপনি অ্যান্ড দেখতে পাচ্ছেন, তাহলে অ্যান্ড যদি আপনি পান আর পরে যদি ভার্ব পান তাহলে সেই ভার্বের সাবজেক্ট হচ্ছে আগের বাক্যাংশের সাবজেক্ট, আর আগের বাক্যাংশের সাবজেক্টকে নক অন এফেক্ট মানে খারাপ প্রভাব, অর্থাৎ বেশি বেশি পরীক্ষা নিরীক্ষা করার খারাপ প্রভাব বৃদ্ধি করেছে প্রেশার। ওকে, প্রেশার অন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটিস অফ ডিরেক্টরস। তার মানে নক অন ইফেক্টটা প্রথম বাক্যাংশে দেখলাম কি করেছে, যে কোম্পানির গভর্নেন্স কিভাবে চলবে সেটাকে একটা পাবলিক ডিবেটের ইস্যু তৈরি করে ফেলেছে। শুধু তাই করেনি, এই নক অন ইফেক্টটা, এই খারাপ প্রভাবটা বেশি পরিমাণে পরীক্ষা করার খারাপ এফেক্টটা আরও একটা কাজ করিয়েছে, সেটা হয়েছে ইনক্রিজ করেছে প্রেশার যাদের উপর কি আছে, দায়িত্ব আছে, দায়িত্বশীল ডিরেক্টরসদের উপর প্রেশারও ক্রিয়েট করিয়েছে। এবার চলুন আমরা আরেকটা বাক্যে চলে যাচ্ছি। আমি যখনই যে বাক্য আপনাদের সামনে উপস্থাপন করছি সেখানে কিন্তু আমি স্ক্রিনে নিচে ক্যামব্রিজের কোন জায়গা থেকে ওই বাক্যগুলো আমি নিয়ে এসেছি তা কিন্তু আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, আপনারা একটু ওই জায়গা থেকে পড়ে নেবেন, তখন বুঝতে আরও সুবিধা হবে। ফাইন, দেখুন এখানে দেয়া আছে অল দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস দ্যাট ওয়েন্ট ইনটু মাওয়াই, তার মানে হচ্ছে সকল এনার্জি এবং সম্পদ যা চলে এসেছিল ওই মাওয়াইয়ের মাধ্যমে। এখন মাওয়াইটাকে সেটা হচ্ছে এক ধরনের মূর্তি। এখন দেখুন এই যে এখানের মধ্যে দেয়া আছে একটা হাইফেন থাকলে কি করে, সাধারণত আগের শব্দকে সে বর্ণনা করে অথবা আগের অংশটাকে বর্ণনা করে। এখানে আসলে বর্ণনা করছে ওই মাওয়াই নামক মূর্তিগুলোকে, যাদের এক একটির সাম অফ উইচ আর 10 মিটার টল, যাদের কোনোটা আবার 10 মিটার লম্বা, and weigh over 7,000 kilos, এবং যাদের ওজন হচ্ছে 7,000 কেজিরও বেশি। ওকে, তারপরে বলা হচ্ছে came from island itself। এখন কথা হচ্ছে এই যে কেম পাচ্ছি, কেমের সাবজেক্টকে আমরা তো আগে ধরে নিতাম যে ভার্বের আগের ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট। অনেকেই যারা একদম নতুন রিডার, আমি বলছি না আপনাদের সবার এরকম প্রবলেম হবে, একেবারেই নতুন রিডার যারা আছে তারা একটু প্যাচ লাগায় এইভাবে 7,000 কেজিকে বলতেছে কেম ইনটু, তাহলে 7,000 কেজি এসেছিল আইল্যান্ড থেকে। দেখুন এটা অর্থপূর্ণ হচ্ছে না। তো আমরা খুব সহজেই ধরতে পারছি যে এই কেম তার সাবজেক্ট হচ্ছে এনার্জি অ্যান্ড রিসোর্সেস। ওকে, এনার্জি এবং রিসোর্সেস যেটা ওই মাওয়াইয়ের সাথে এসেছিল সেটা কি একা একা একটা আইল্যান্ড থেকে এমনিতেই এসেছে, নিজে নিজে এসেছিল। এটা ছিল একটা লোকাল মানুষ বা ওই জায়গার মানুষের একটা সাধারণ বিলিফ বা বিশ্বাস। তারা মনে করতো যে এই বিশাল বিশাল মূর্তিগুলোর কোনো সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, তাহলে তাদের সাথে যে রিসোর্সেসগুলো এসেছিল, তাদেরকে আনতে যে কর্মযজ্ঞের প্রয়োজন হতো, যে রিসোর্সের প্রয়োজন হতো, এই সমস্ত জিনিসগুলো ওই মাওয়াইয়ের সাথে একা একা নিজে নিজে ওই এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে এসেছিল। তো এটা হচ্ছে একটা ভুল ধারণা, যেটা আমরা সম্পূর্ণ প্যাসেজ পড়লে বুঝতে পারবো যে মানুষ এমন মনে করতো যে এই মূর্তিগুলোর কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। তো আমাদের যেটা জানার ব্যাপার সেটা হচ্ছে এই যে কেইমের সাবজেক্ট কিন্তু আগের ওয়ার্ড না, বরং পূর্ববর্তী বাক্যাংশের যে সাবজেক্ট ছিল সেটাই হচ্ছে গিয়ে তার সাবজেক্ট, এই কেইমের সাবজেক্ট। কারণ কি আমরা বলেছিলাম যে অ্যান্ড, বাট, সো, হাইফেন, ড্যাশ, কমা, এরপরে সরাসরি ভার্ব চলে আসলে তার সাবজেক্ট হচ্ছে আগের বাক্যাংশের সাবজেক্ট। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আপনাদের সামনে আমি একটা বাক্য দিচ্ছি। এই জায়গাটাতে প্রথম প্রশ্ন খুব সহজে করে, পুরা বাক্য বোঝার দরকার নাই। আপনি একটা কথা সহজে বলে দিন যে বাট ডিড নট, এই যে ডিড নট সিম এর সাবজেক্ট কে? ওকে, দেখুন আমরা কি বলেছিলাম যে বাট যদি আসে তারপরে ভার্ব চলে আসে তাহলে তার সাবজেক্ট হচ্ছে পূর্ববর্তী বাক্যাংশের সাবজেক্ট। তো পূর্ববর্তী বাক্যাংশে মুভ করেছিল কে? মুভ করেছিল প্লাস্টিক, মুভ করেছিল। তাহলে বাট দ্য প্লাস্টিক ডিড নট সিম টু স্ট্রেস আউট দ্য শেলফিশ। সায়েন্টিস্টরা এই জিনিস পেয়েছেন যে প্লাস্টিক প্রথমে ঝিনুকের পাকস্থলিতে যায়, তারপরে সেটা ব্লাডে চলে যায়। এরপরে দেখুন অ্যান্ড স্টেড। এখন দেখুন এই যে অ্যান্ড আসলো, অ্যান্ডের পরে এখানে আছে স্টেড মানে অবস্থান করে। এখন কে অবস্থান করে? সায়েন্টিস্টরা অবস্থান করে না। অ্যান্ড যেহেতু আসলো তারপরে যেহেতু ভার্ব আসলো, তাহলে দেখতে হবে এই যে অ্যান্ডের আগের বাক্যাংশ যেটা, সেখানে এই সাবজেক্ট কে ছিল? প্লাস্টিক। প্লাস্টিকটাই স্টে করে, কতক্ষণ স্টে করে? দেয়ার ফর উইকস, মানে সপ্তাহের পরে সপ্তাহ
প্লাস্টিকটা ওই ঝিনুকের পাকস্থলীতে অবস্থান করে। এখন যদি আমরা সম্পূর্ণ ব্যাপারটা একসাথে নিয়ে আসি, দেখুন আমরা এইভাবে পড়ছি যে সায়েন্টিস্টরা এই জিনিসটা পেয়েছেন, প্লাস্টিকটা প্রথমে ঝিনুকের পাকস্থলীতে যায়, তারপরে রক্তে চলে যায় এবং সেখানে সপ্তাহের পরে সপ্তাহ অবস্থান করে। কিন্তু এই প্লাস্টিকটা মনে হয় না এই শেলফিশগুলোকে, এই শেলফিশ মানে খোলসযুক্ত মাছ মানে হচ্ছে ঝিনুকগুলোকে কি করে স্ট্রেস আউট করে, মানে হচ্ছে তাদেরকে খুব চাপের মধ্যে রাখে বা শারীরিক অবস্থা খারাপের মধ্য দিয়ে নিয়ে যায়। তার মানে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ঝিনুকরা অনেক সময় ছোট ছোট প্লাস্টিক খায়, মাইক্রোপ্লাস্টিকের কথা বলা আছে এই জায়গাটাতে। তো ওইটা তারা কি করে গ্রহণ করে, এটা তাদের ব্লাড সেলের মধ্যে যায়, কিন্তু দেখা যায় এর কারণে তাদের কোনো শারীরিক সমস্যা হয় না। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। তো এইভাবে যখন আপনি ভেঙে ভেঙে পড়বেন, অনেকে চিন্তা করবেন যে এইভাবে পড়লে তো আমার অনেক সময় লাগবে। দেখুন, প্রথম জিনিস হচ্ছে আপনার জিনিসটা শিখতে হবে, শেখার পরে তারপরে আপনার স্পিড আপ হবে। আপনি যদি চিন্তা করেন যে না এইভাবে করে, আপনি যদি চিন্তা করেন আপনার অনেক সময় লাগবে, সুতরাং আপনি এইভাবে করবেন না, আপনি দুই কুলি হারাবেন, আপনি পারবেনও না, আর না পারলে তো স্পিড বাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি সবসময় এগুলাতে ঝামেলার মধ্যে পড়বেন। কখনো হয়তো আগের পরের টেক্সট বুঝে একটা অনুমান করে নেবেন, কিন্তু আজকে যে জিনিসটা আমি ফোকাস করছি, এই জিনিসটা যদি আপনার জানা না থাকে, আসলেই আপনার জানা উচিত, না হলে আপনি অবভিয়াসলি খুবই প্রবলেমে পড়বেন। কারণ ক্যামব্রিজের এমন কোনো প্যাসেজ আপনি দেখাতে পারবেন না যেখানে এই স্ট্রাকচারটা ফলো করা হয় না। সো ক্লাস লম্বা হোক, কোনো প্রবলেম নেই। এইভাবে যখন আরও বাক্য আমরা দেখব, 5টা বাক্য নিয়ে কয়েকদিন পরে পরে আবার আমরা চিন্তা করব, দেখবেন এরকম বাক্যগুলো খুব ইজি হয়ে আসবে। আমি কিন্তু এই শিটটা আপনাদেরকে প্রোভাইড করব। আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে থাকবেন, আমার পার্সোনাল পেজে জয়েন হয়ে থাকবেন, অনেক জিনিসগুলো পাবেন, এবং অবশ্যই গ্রুপে সবাই জয়েন থাকবেন এবং আপনাদের প্রশ্নগুলো ওই জায়গাটাতে করবেন। আচ্ছা ফাইন, এটা যদি আমরা বুঝে থাকি, এবার চলুন আরেকটা জায়গাতে আমরা আসি। দেখুন, আপনি মনে হবে যে আগের ক্লাসগুলো যেভাবে খুব স্বাচ্ছন্দ্যে বুঝেছিলেন, আপনার একটু বুঝতে প্রবলেম হচ্ছে। আসলে এরকম বাক্যগুলোতে অনেক বড়, তাই বুঝতে একটু প্রবলেম হওয়ার কথা, ইজন্ট ইট? একটা বিষয় খেয়াল রাখা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে যদি অ্যান্ড বাটের পরে সাবজেক্ট ভিন্ন হয়, তখন কিন্তু এইভাবে হাইড করা থাকবে না। সাবজেক্ট ভিন্ন হলে অবশ্যই সাবজেক্ট দেওয়া থাকবে। যেমন ধরুন, আমি যদি করিম এবং রহিমের ব্যাপারে বক্তব্য দিই, সেক্ষেত্রে বাট বা এন্ড দিয়ে আমি যুক্ত করি, তাহলে অবশ্যই করিম রহিম দুটাকে আলাদা সাবজেক্ট হিসেবে উল্লেখ করতে হবে। যেমন করিম ইজ এ গুড বয় বাট রহিম ইজ এ ব্যাড বয়। তাহলে দেখুন, এখানে করিমকে ভালো ছেলে বলেছি আর রহিমকে খারাপ ছেলে বলেছি। তাহলে প্রথম বাক্যাংশ করিম ভালো ছেলে, এখানে সাবজেক্ট করিম, আর দ্বিতীয় বাক্যাংশ রহিম একটা খারাপ ছেলে, এখানে সাবজেক্ট হলো রহিম। যেহেতু দুইটা বাক্যাংশের সাবজেক্ট ভিন্ন, তাই অবশ্যই দুটা বাক্যাংশে আলাদা করে সাবজেক্ট উল্লেখ করতে হবে। আর এই ধরনের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা হয় না। ঝামেলাটা হয় যখন আমরা এইভাবে বলি, করিম ইজ এ গুড বয় বাট ইজ নট অনেস্ট। এখন কথা হলো, করিম একটা ভালো ছেলে প্রথম বাক্যাংশ থেকে পেলাম, কিন্তু ইজ নট অনেস্ট, এই যে ইজ, তার সাবজেক্ট কে? দেখুন, এখানে বাটের পরে ইজ আসলো, কিন্তু তার সাবজেক্ট উল্লেখ করা নাই। যেহেতু উল্লেখ করা নাই, তাহলে প্রথম বাক্যাংশের সাবজেক্ট করিমটাই হলো এই ইজ এর সাবজেক্ট। তাহলে ইজ নট অনেস্ট, হু ইজ নট অনেস্ট? করিম ইজ নট অনেস্ট। করিম অনেস্ট না, করিম একটা ভালো ছেলে কিন্তু সে অনেস্ট না। এটাই ছিল এই বাক্যের মূল অর্থ। তো যাই হোক, এই জিনিসটা খেয়াল রেখে আমরা অনেক অনেক প্রবলেম কিন্তু সলভ করতে পারি। তাহলে এবার দেখুন, আমরা এই বাক্যটাকে একটু ভিন্নভাবে দেখছি। সেটা হচ্ছে, this seems to put paid to that spontaneous participators criticism. আচ্ছা, এই জিনিসটা মনে হয় যে বন্ধ করে দেয় স্বতঃস্ফূর্ত পার্টিসিপেটরসদের সমালোচনাকে, যে সমালোচনাটাকে আমরা পাই which can be found in abundance, প্রচুর পরিমাণে, in criticism of classical work of literature. ক্লাসিক্যাল ওয়ার্ক অফ লিটারেচারের উপর যে সমালোচনা করা হয় সেটাকে আমরা অ্যাবান্ডেন্স পরিমাণে পাই। কিন্তু বাট ইজ অ্যাবসেন্ট। এখন ইজের সাবজেক্টকে, আগের বাক্যাংশের যে সাবজেক্ট ছিল উইচটা আসলে বোঝাচ্ছে কাকে? ক্রিটিসিজমকে। তাহলে এই ক্রিটিসিজমটা অ্যাবসেন্ট আবার ফ্রম মোস্ট আর্ট হিস্টরি। ওকে, বেশিরভাগ আর্ট হিস্ট্রিতে এই ক্রিটিসিজমটা অনুপস্থিত, যে ক্রিটিসিজমটাকে আমরা পাই ক্লাসিক্যাল ওয়ার্ক অফ লিটারেচারের সমালোচনার ক্ষেত্রে। ওকে, এই লাইনটা যে প্যাসেজ থেকে এসেছে সেটা অবশ্যই পড়ে তারপরে সিদ্ধান্ত নেবে, কারণ এগুলো প্রত্যেকটা বাক্যই বেশ জটিল বাক্য।
এবং এইগুলো জটিল বাক্য হিসেবে আমার স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে বিধায় এরকম অনেকগুলো বাক্যকে আমি স্যাম্পল করে একসাথে নিয়ে এসে তারপরে আমি ভিডিও তৈরি করছি। তো ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসটিতে আমি যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। বিষয় হচ্ছে যে অলস হলে চলবে না, যে এই বিষয়গুলো আপনি হয়তো আমার শীটের মধ্যে পাবেন, কিন্তু আপনি যদিও শীটের মধ্যে পান, আপনার উচিত হচ্ছে খাতার মধ্যে 7টা বাক্য লেখা এবং আমি যেভাবে ভেঙে ভেঙে অ্যানাটমি করলাম এইভাবে ভেঙে ভেঙে ধৈর্য সহকারে করা, এবং এরকম আর যত বাক্য পাবেন এরকম মিনিমাম আরো 7টা বাক্য আপনি নিজে কালেক্ট করবেন। তারপরে এই 15টা বাক্যকে কয়েকদিন পরে পরে পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ এই ধরনের বাক্যগুলো আপনি অবচেতন ভাবেই এই বাক্যগুলোর অর্থ আপনি করতে পারবেন। আগের মতো আর আপনি অনুবাদ করতে গিয়ে বেশি সময় নেবেন না এবং আপনার সময়টা আস্তে আস্তে কমতে থাকবে। সো আমি আশা করি এই স্ট্র্যাটেজিটা আপনাদের কাজে লাগবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ভিডিও আরো আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট, অনেক ভালো থাকুন, গ্রামার ওয়ার্ল্ডের সাথেই থাকুন।